প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে অ্যাসিড বেস চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম। সেক্ষেত্রে আমরা কয়েকটি টপিকস আমরা মোটামুটি আলোচনা করেছি। আজকে আমরা যে টপিকসগুলো রেখেছি সেগুলো হলো যে অসওয়াল্ডস ডাইলিউশন ল, পিএইচ অফ এ সলিউশন অ্যান্ড বাফার সলিউশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তোবা নিচের ক্লাসে কিছুটা পড়ে আসছো অসওয়াল্ড ল সম্পর্কে। এই অসওয়াল্ড ল জানতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি। ডিগ্রি অফ ডিসোসিয়েশন তোমরা একটি ডিগ্রি অফ ডিসোসিয়েশন এটি আগে বুঝতে হবে, যাকে আলফা দ্বারা সূচিত করা হয়। তাহলে এই যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটি তোমাদেরকে আগে জানতে হবে। খেয়াল করো যে যখনই কোনো বস্তুকে পানিতে যুক্ত করা হয় তাহলে ওই বস্তুটি পানিতে আমরা বলি দ্রবীভূত হয়। কিন্তু যদি সেটি আয়নিক লবণ হয় এবং আমরা যদি তাদেরকে আমরা বলি ইলেকট্রোলাইট, অর্থাৎ আয়নিক লবণ হলে সেটি পানিতে দ্রবীভূত হলে পানির সাথে বিক্রিয়ার মাধ্যমে সেটি আয়নে পরিণত হয়। এই যে আয়নে পরিণত হয়, এই একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা একটি তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য যাই নেই না কেন, সেটি পানির মধ্যে আয়নে পরিণত হয়ে দ্রবীভূত হয়। এবং সেক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতে হবে যে তোমার প্রতি লিটার পানির মধ্যে যদি তুমি যেই তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিবে, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যত গুণ নিয়েছি সেই মোলের কতটুকু ভগ্নাংশ সেখানে তোমার আয়নিত হচ্ছে, সেটিকে বলা হয় তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আমি আবার বলছি যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে ভগ্নাংশ পানিতে দ্রবীভূত হয় এবং সেটি আমরা বলি প্রতি লিটার পানিতে দ্রবীভূত হয়, সেটি হলো তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে সেটিকে লিখতে হয় কিভাবে? এটি ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইজিক্যালস আমরা লিখবো, সেটি হলো numbers of moles of a solute ionized in the solution in the solution এটি খেয়াল রাখতে হবে। numbers of moles of a solute ionized in the solution, আর এখানে লিখতে হবে যে total numbers of moles of a solute taken in the solution, এটি হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ এ সলিড। এটিকে আমরা কি দ্বারা শনাক্ত করি? সেটি হলো আলফা দ্বারা
শনাক্তকরণ করা হয়। আমাদের এই অসওয়াল্ড ল এর সাথে ডিগ্রি অফ ডিসোসিয়েশন রিলেটেড। তাহলে অসওয়াল্ড লটি কি সেটা আমরা একটু জেনে নিই। এটি ডাইলুশন ল, অসওয়াল্ড ডাইলুশন ল বলা হয়। অর্থাৎ কোনো, খেয়াল করো যে কোনো তোমার লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন মৃদু ক্ষার বা মৃদু অম্ল যেটি আমরা নিই না কেন, তার এটিকে বাংলায় বলা হয় বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তার বিয়োজন মাত্রা ওই অম্ল বা ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে এই যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, হ্যাঁ, এটি সবসময় কি, যে এখানে যে আমরা সলিউট নেব সেই সলিউটের মোলার কনসেন্ট্রেশনের সাথে সে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। এটি হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এটি আমরা একটু এখানে ডিসকাস করছি। সেটি দেখো যে আমরা যদি একটি মৃদু অ্যাসিড আমরা নিয়ে নিলাম, সেটি হলো HA, মৃদু অ্যাসিড সেটি হলো HA। একটি মৃদু অ্যাসিড। এটি আমরা যখন তাকে পানির মধ্যে আমরা তাকে পানিতে দ্রবীভূত করব, তাহলে সে কি আয়নিত হয়ে যাবে। সে আয়নিত হয়ে কি হবে, হাইড্রোনিয়াম আয়ন হবে আর অ্যানায়ন হবে। এটিকে আমরা সিম্পলি লিখতে পারি HA একোয়াস, আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন একোয়াস আর হলো অ্যানায়ন একোয়াস। তাহলে আমরা যদি ইনিশিয়ালি the concentration of the যদি আমরা মোলার কনসেন্ট্রেশন অফ দ্য উইক ইলেকট্রোলাইট আমরা যদি নেই, সেটি যদি আমরা এখানে সি মোল পার লিটার, তাহলে ইনিশিয়ালি এটি 0 মোল পার লিটার, এটি 0 মোল পার লিটার। and at the equilibrium state, আমরা বলছি যে এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হলো আলফা। ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয়, তাহলে এট ইকুইলিব্রিয়াম the concentration of the unionized weak electrolyte will be the C minus C alpha, আর এটি হবে এর, আমরা বলছি যে তার মূলত যেটি কথাটি বলা হয় যে ভগ্নাংশটি তোমার কি হয়, আয়নিত হয়। তাহলে আমরা যদি প্রাথমিক ইনিশিয়ালি যদি সি মোল পার লিটার নিই, তাহলে এর আলফা অর্থাৎ সি এর আলফা, দ্যাট মিন সি আলফা, তাহলে সেটি হবে সি আলফা আয়নাইজ ছিল, তাহলে এটি হবে সি আলফা, এটি সি আলফা, আমরা এটা লিখে দিলাম, এটি সি আলফা আয়নাইজ। তাহলে এইখানে দেখো, তাহলে আনআয়নাইজড যেটা থাকবে সেটি হলো সি ই 1 মাইনাস আলফা। এখন আমরা গতকাল যেটি করেছিলাম গত ক্লাসে, সেটি হলো যে যদি এটি অ্যাসিড হয়, তাহলে এই অ্যাসিডটির আয়নাইজেশন কনস্ট্যান্ট সেটি কি হবে, সেটি Ka আমরা যদি সেটি নেই, তাহলে সেটি হবে কনসেন্ট্রেশন অফ, উপরে হবে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, কনসেন্ট্রেশন মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, মোলার কনসেন্ট্রেশন অফ অ্যানায়ন, আর নিচে হবে মোলার কনসেন্ট্রেশন অফ আনআয়োনাইজড এটি। তাহলে এখানে যদি আমরা এখানে তাদের এই কনসেন্ট্রেশন গুলো বসাই দিই, তাহলে সেটি কি হবে, সি আলফা ইন্টু সি আলফা আর ডিভাইড বাই এখানে আসতেছে সি 1 মাইনাস আলফা, দিস ইজ কে। তাহলে দেখো এখানে কে এ ইজিক্যালস আমরা পাচ্ছি সি স্কোয়ার, সি কাটা যাবে, তাহলে সি আলফা স্কোয়ার হবে এখানে, সেটি কি হবে
সি আলফা স্কোয়ার আর ডিভাইডেড বাই কি 1 মাইনাস আলফা। এটি হলো কে এর মান। এবার আমরা এই কে কে আরেকটু সিম্পলিফাই করব। এখানে খেয়াল করো যে যেহেতু এটি উইক ইলেকট্রোলাইট, তাহলে উইক ইলেকট্রোলাইট হলে তার যে এই যে আলফা আমরা ধরেছি সেটি হলো তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন খুবই কম হবে এবং সেটি 1 এর চেয়ে অনেক কম। যেহেতু সেটি 1 এর চেয়ে অনেক কম, তাহলে তুমি আর এ এখানে দেখো 1 গ্রেটার দেন আলফা। তাহলে 1 গ্রেটার দেন যদি আলফা হয়, তাহলে 1 যদি আলফার চেয়ে অনেক বেশি বড় হয়, দেন আমরা লিখতে পারি দেন 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি এটি কি 1 এর সমান। তাহলে 1 এর সমান যদি তাহলে ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান গেট, আমরা পাইবো সেখান থেকে k ইজ ইকুয়ালস সি আলফা স্কয়ার। আচ্ছা, k ইজ ইকুয়াল যদি সি আলফা স্কয়ার হয়, তাহলে এক্ষেত্রে দেখো এখানে আলফা স্কয়ার ইজ ইকুয়ালস কি কে এ বাই সি। এখন দেখো এই যে আলফা স্কয়ার, হ্যাঁ, আমরা যদি এটিকে লিখি কে এ ইন্টু কি 1 বাই সি, তাহলে দেখো যদি আলফা আমরা বের করে ফেলি সেক্ষেত্রে কি রুট ওভার, দিস ইজ রুট ওভার কি এটি হলো কে এ আর এটি 1 বাই রুট ওভার সি। তাহলে এইখান থেকে কি ভ্যালুটা আসবে, তাহলে সেক্ষেত্রে আসবে এখানে তুমি দেখে নাও এটি সেটি আসবে, এটি একটি ধ্রুবক আমরা ধরলাম কে, যার মান হলো রুট ওভার কে মানের সমান, আর এটি হলো 1 বাই রুট ওভার সি। হ্যাঁ, দ্যাট মিনস আলফা প্রপোর্শনাল কি 1 বাই রুট ওভার সি। এটি হলো যেখানে কে এ ইজ ইকুয়ালস আমরা ধরলাম রুট ওভার কে এ ইজ ইকুয়ালস অ্যানাদার কনস্ট্যান্ট কে ইজ ইকুয়ালস কে। তাহলে ফ্রম দিস derivation we can get the degree of dissociation is the inversely proportional of the k square root of the k molar concentration of the weak electrolyte। এটি হলো তোমার অসওয়াল্ডস ডাইলিউশন ল। এখন সেটি আমরা যদি অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহার করি সেটি এটি হবে, আর যদি বেসের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে সেটি কেবি হবে। যেমন এটা আমরা লিখ করলাম এখানে তোমার এটি, তাহলে দেখো এই যে আলফা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন inversely proportional to the square root of the k molar concentration of the weak electrolyte. This is the Oswald dilution law. আচ্ছা, এই Oswald dilution law আমরা এখন জেনে গেলাম। এবার আমরা আসব pH। তোমরা নিচের ক্লাস থেকে জানো যে what is pH। যে pH হলো কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম এর মানকে পিএইচ বলে। সেক্ষেত্রে তুমি এই পিএইচ জানার আগে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে যে এই পিএইচটি এখানে আমরা কিভাবে পিএইচ স্কেলটি আমরা ডেরিভেশন করব, ঠিক কীভাবে আসে সেটা হলো প্রথমে জানতে হবে যে পানির আয়নিক গুণফল, অর্থাৎ তোমার কি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারটা সেটা কি আমরা জানি যে পানি সবসময় এটি স্বতঃস্ফূর্তভাবে নিজেই কিছু পরিমাণে কি আয়নিত অবস্থায় থাকে। যেমন দুই অণু পানি তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে, সেখানে দেখো এক অণু হাইড্রোনিয়াম আয়ন, এই যে একটা হাইড্রোনিয়াম আয়ন আর হলো OH আয়ন তৈরি করে। তোমরা জানো পানির অণুতে দুটি মুক্ত দূর ইলেকট্রন থাকে। এই যে দুটি মুক্ত দূর ইলেকট্রনের মাধ্যমে সে কি করে, এই একটি পানির অণু থেকে অপর একটি পানির অণু একটি হাইড্রোজেন আয়নকে বের করে নিয়ে তার সাথে সন্নিবেশ সংযোগ বন্ধনের মাধ্যমে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। তাহলে একটি পানির অণু ভেঙে গেল, তাহলে সেই পানির অণুটি ভেঙে একটি হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। তাহলে মূলত দেখা যায় যে একটি পানির অণু এখানে ভেঙে যাচ্ছে। তাহলে সেই পানির অণুটি আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন হলো আর কি হাইড্রোক্সিল আয়ন হলো। এখন এক্ষেত্রে যদি আমরা এখানে দেখি যে আমরা যদি এটা অ্যাকর্ডিং টু এই আমরা যদি বরকিয়া সূত্র খাটাই, এখানে বরকিয়া সূত্র তোমরা নিচের ক্লাসে পড়াছো যে অ্যাক্টিভ মাস ল অফ অ্যাক্টিভ মাস। তাহলে সেক্ষেত্রে ল অফ অ্যাক্টিভ মাস কি, সেটি হলো আমরা যদি এখানে করি তাহলে সেটি আসবে কে সি ইজ ইকুয়ালস কি হবে, এখানে যদি আমরা
এটিকে যদি একটি রিভার্সিবল রিঅ্যাকশন ধরি তাহলে এবং একটি ইকুইলিব্রিয়াম এখান থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা পেতে পারি, সেটি হলো মোলার কনসেন্ট্রেশন অফ কেসি। এখানে যদি আমরা এটি বের করি তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন আর কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন ডিভাইডেড বাই এখানে কনসেন্ট্রেশন অফ আনআয়োনাইজড কি ওয়াটার। তাহলে এই ক্ষেত্রে দেখো এই কেসি আমরা যদি বলি পানি খুব কম পরিমাণে আয়নিত হয়, তোমরা সেটা জানো যে পানি অনেক কম পরিমাণে আয়নিত হয় এবং সেটি হলো কি পানির এই যে আয়নের মাত্রা সেটি হলো 10⁻⁻14 গ্রাম আয়ন পার লিটার। এবং আমরা একটু দেখব সেটি হলো এই যে তাহলে এই যে এখানে আনআয়োনাইজড পানির যে ঘনমাত্রা সেটি প্রায় আমরা ধরে নিতে পারি যে প্রাথমিক অবস্থা প্রায় সমানই আছে, খুব একটা পরিবর্তন হয় না। আচ্ছা, যদি এটি ধরে নিই তাহলে সেটা ক্ষেত্রে আমরা প্রাথমিক এই ঘনমাত্রাটিকে আমরা কি ধরতে পারি, ধ্রুবক ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে কেসি আর আয়নাইজড পানির কনসেন্ট্রেশন এই দুটোর প্রোডাক্ট যদি নিই সেটিও একটি কনস্ট্যান্ট হবে, সেটি হবে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, মোলার কনসেন্ট্রেশন হাইড্রোজেন আয়ন, মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন। তাহলে সেটি হলো এটি হলো কে ডাব্লিউ, এটিকে বলা হয় পানির আয়নিক গুণফল। তাহলে সেটি হলো এখানে দেখো কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন আর কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, এইটিকে বলা হয় পানির আয়নিক গুণফল। এই যে পানির আয়নিক গুণফল আমি একটু আগেই বলেছি যে পানির আয়নিক গুণফলের মান হলো 10⁻⁻14 গ্রাম আয়ন পার লিটার 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেক্ষেত্রে কি আসবে তোমার, আমরা এখানে লিখতে পারি যে এখানে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, কনসেন্ট্রেশন অফ মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন দিস 10⁻⁻14। তাহলে 10⁻⁻14 যদি হয় এখানে দেখো এই যে একটা পানির অণু আয়নিতে একটা হাইড্রোজেন আয়ন এবং একটা হাইড্রোক্সিল আয়ন তৈরি। আমরা যদি একটা 1 মোল ওয়াটার নিই তাহলে 1 মোল ওয়াটার ডিসোসিয়েট হয়ে আমরা সেরকম বলতে পারি যে যেটাই হলো এখানে 1 মোল যাই যতটুকু আয়নিত হোক, যতটুকু আয়নিত হোক এখান থেকে যতটুকু আয়নিত হবে তার যেইটুকু হাইড্রোজেন আয়ন তৈরি হবে ঠিক সেই পরিমাণ হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন কিন্তু সেক্ষেত্রে সমান হবে। তাহলে সেক্ষেত্রে যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে এখানে দেখো কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, হ্যাঁ এটি যেহেতু ইকুয়াল কনসেন্ট্রেশন অফ কি হাইড্রোক্সিল আয়ন, তাহলে আমরা এক্ষেত্রে একটা বসিয়ে দিতে পারি। আমরা এটি এখানে বসিয়ে দিলাম যে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এটি যদি আমরা স্কোয়ার করে ফেলি যে একটির পরিবর্তে আরেকটি বসাই দিলাম, কারণ এটার পরিবর্তে কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়নের পরিবর্তে হাইড্রোজেন আয়ন বসাই দিলাম, তাহলে সেক্ষেত্রে আসবে 10⁻⁻40। দ্যাট মিনস কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এটি দেখো এটি স্কোয়ার ইকুয়ালস কি 10⁻⁻40। তাহলে এখানে আমরা যদি এটাকে রুট করে দিই তাহলে আমরা কি পাবো, তো কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইকুয়াল এই যে 10⁻⁻14, ঠিক কত আসবে 10⁻⁻7। ঠিক করেসপন্ডেন্টলি আমরা যদি এটি করি যে অনুরূপভাবে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনও বের করি তাহলে সেটি কি হবে 10⁻⁷। এই যে হাইড্রোজেন আয়নের পানির মধ্যে, বিশুদ্ধ পানির মধ্যে এই হাইড্রোজেনের কনসেন্ট্রেশন 10⁻⁷। এইটিকে যদি এই যে কনসেন্ট্রেশন অফ 10⁻⁷ এটি তোমার অনেক কম, এখন এই যে অনেক কম এটিকে যদি বিজ্ঞানী এসপিএল সুরেনসেন এটিকে সহজে ব্যবহার করার জন্য যে কোনো গাণিতিক ক্যালকুলেশন এবং সহজে মনে রাখার জন্য তিনি একটি স্কেলের প্রবর্তন করেন। যেহেতু একটু এই হাইড্রোজেনের কনসেন্ট্রেশন এবং হাইড্রোজেনের কনসেন্ট্রেশন এটার মানটা কত 10⁻⁻7, মানে কি 1 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এটি ভগ্নাংশ করলে দশমিকের পরে 6টা শূন্য দিয়ে একটা সংখ্যা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে তখন এটি বারবার আমাদের মনে রাখা বা ব্যবহার করা একটা বড় সংখ্যা, সেক্ষেত্রে আমাদের একটু তোমার অসুবিধায় পড়তে হতে পারে। সেই কারণে তিনি একটি স্কেল আবিষ্কার করেন। সেটিকে কিভাবে, সেটি হলো যে এই কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন এটি 10⁻⁻7 এই উভয় পাশে লগ নিলে সেটি কি হবে, লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন এটি কত, লগ 10⁻⁻7, এটি 10 বেস লগারিদম নেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে তুমি দেখো মাইনাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন এটি কত আসবে, মাইনাস লগারিদম অফ 10 বেস লগারিদম 10⁻⁷। এটিকে বলা হয় T
পিএইচ। এই কনসেন্ট্রেশন এইখানে দেখো নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, যদি সেটি করা হয় তাহলে এর মান আসবে -7 আর হলো log 10। তোমরা জানো log 10 এর মান 1, দ্যাট মিনস 7। তাহলে পিএইচ এর মান কত আসে বিশুদ্ধ পানির ক্ষেত্রে? পিএইচ এর মান 7। কখন? যখন কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উভয়ের সমান, তখন পিএইচ এর মান কি? 7। অর্থাৎ পিএইচ দিয়ে যেটা বোঝানো হয় যে এইখানে পানি পিএইচ ভ্যালু যদি 7 হয় তাহলে সেখানে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন উইল বি ইকুয়াল। যদি ইকুয়াল হয় তার মানে ওই পানির কোনো অম্ল ধর্মও নেই, কোনো ক্ষার ধর্মও নেই, অর্থাৎ সেখানে সেটি একটি নিরপেক্ষ দ্রবণ। এই হলো পানির পিএইচ। এবার আমরা দেখব এই যে পিএইচ স্কেলটি কিভাবে প্রবর্তন করব। এখন মনে করো যে 10 টু দি পাওয়ার আমরা বলছি যে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, ধরে নাও কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন এটি যদি 10 টু দি পাওয়ার কি হয়, তোমার কি হয় 10 টু দি পাওয়ার 7 হয়, -7 হয়, তখন পিএইচ কত আসে? দেখো পিএইচ আসে 7। এই যে কনসেন্ট্রেশন, তখন কি বলছি, তখন এই যে জায়গায় কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইকুয়াল কিন্তু কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, অর্থাৎ দুইটি কনসেন্ট্রেশন এখানে সমান। তখন দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যদি আমরা ধরি তাহলে সেটি আসছে 10 টু দি পাওয়ার -7। তার মানে ওইটা হলো একটা নিউট্রাল, দ্যাট মিনস এটি হলো নিউট্রাল মানে নিরপেক্ষ দ্রবণ। এখন খেয়াল করো, যদি আমরা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি বাড়াই, অর্থাৎ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়বে কি হবে? যদি 10 টু দি পাওয়ার -6 নাও, 10 টু দি পাওয়ার -7 থেকে 10 টু দি পাওয়ার -6 কিন্তু বড়। তার মানে 10 টু দি পাওয়ার -6 অর্থাৎ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে ওই দ্রবণটি তখন অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি এখানে যদি দেখি এটি 10 টু দি পাওয়ার -6, আরো বাড়াইলাম 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -1, তাহলে দেখো এইখানে আসলো পিএইচ 1। তাহলে দেখা যাচ্ছে পিএইচ 1 থেকে 7, এখানে তখন কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার -1 মানে কি অনেক বেশি, অনেক বেশি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তার মানে সেই দ্রবণের অম্লত্ব অনেক বেশি। আমরা যদি সেটি কি সেটি আবার খেয়াল করি, যদি কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন যদি 10 টু দি পাওয়ার -1 হয়, দ্যাট মিনস 1/10 অর্থাৎ 0.1 মোল। যদি 0.1 মোল হয় কনসেন্ট্রেশন, তার মানে তখন তার পিএইচ হবে 1। কিন্তু এর চেয়ে যদি বেশি হয়, এর চেয়ে বেশি কি হতে পারে? 0.1 মোলের চেয়ে আমরা যদি দেখি যে এটি যদি 1 মোল নিয়ে নিই, তাহলে 1 মোল হলে তখন কিন্তু সেটি কি হবে? এখানে যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তোমার কি ধরবো আমরা, যদি 1 মোল ধরবো, 1 মোল মিনস 10 টু দি পাওয়ার 1, এটা দেখ, বা 10 টু দি পাওয়ার 0। তাহলে 10 টু দি পাওয়ার 0 যখন যদি আমরা বসাই, তার মানে এই যে পিএইচ 1 মোল হলো সবচেয়ে তোমার কনসেন্ট্রেশন 1 মোল যখন আমরা লিখবো যে একটা দ্রবণের ঘনমাত্রা 1 মোল, তার ক্ষেত্রে কিন্তু পিএইচ উল্লেখ করার প্রয়োজন হয় না, তার কারণ তার মোলারিটি সহজে আমরা ইউজ করতে পারি। কিন্তু যখনই আমরা বলবো যে ভগ্নাংশে চলে যাবে 10 টু দি পাওয়ার -1, -2, তার দেখা যাচ্ছে -1 যখন তাহলে 0.1, যদি -2 হয় তাহলে 0.01, যদি -3 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? 0.001। তাহলে এই যে ভগ্নাংশের সংখ্যাগুলো ব্যবহারের চেয়ে আমরা যদি একটা পূর্ণ সংখ্যা ব্যবহার করতে পারি তাহলে সেটি আমাদের জন্য সুবিধাজনক হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে পিএইচ এর মান যখন 1 মোল হয় সেক্ষেত্রে তখন তার পিএইচ এর মান উল্লেখ করার প্রয়োজন হয় না। সেই জন্য আমরা যদিও এখানে পিএইচ বলা হয়, এখানে 0 থেকে 7 পর্যন্ত এটি হলো অম্লীয়, এটি হলো পিএইচ স্কেল। এটা যদি 10 টু দি পাওয়ার 0 দাও। এরপরে আসো, যদি কনসেন্ট্রেশন যদি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তার মানে কমে যায়, তার মানে কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার -8 হলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। তাহলে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে দ্রবণের তোমার ক্ষারত্ব বেড়ে যাওয়া, অর্থাৎ দ্রবণটি ক্ষার ধর্মীয় হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সেটি কতটুকু পর্যন্ত যেতে পারে? আমরা জানি লিমিটটা হলো 10 টু দি পাওয়ার -14 লিটার কনসেন্ট্রেশন, অর্থাৎ পানির মধ্যে
যে আয়নগুলো থাকে অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুটো মিলেই হলো 10⁻⁻14। তাহলে 10⁻14 পর্যন্ত তোমার কি করতে পারবে দেখো, 10⁻89, 10⁻10, 10⁻11, 10⁻12, 10⁻13, 10⁻14। যখন -14 হয়ে যাবে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন, তখন কিন্তু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন, তখন কিন্তু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 0, অর্থাৎ হাইড্রোজেন আয়ন সেখানে নাই। হাইড্রোজেন কনসেন্ট্রেশন একদম মানে তোমার নেই বললেই চলে। এখানে তোমার কি হবে, সেখানে হাইড্রোজেন আয়ন যদি যদি তোমার একটাই যদি 10⁻14 হয়ে যায়, খেয়াল করো, তার মানে তুমি বুঝে নেবে যে সেখানে শুধুমাত্র হাইড্রোক্সিল আয়নই আছে, সেখানে হাইড্রোজেন আয়ন আয়নাইজড অবস্থায় আর নেই। তাহলে অর্থাৎ সেই দ্রবণটি তখন সম্পূর্ণরূপে কি হবে, ক্ষারকীয় হয়েছে। তাহলে আমরা এই 7 থেকে এটি অর্থাৎ 14 পর্যন্ত সেটি হলো ক্ষারকীয়। এটি হলো তোমার পিএইচ স্কেল। তাহলে আমরা এখান থেকে পিএইচ স্কেল সম্পর্কে একটা ধারণা পেলাম। এরপরে কিছু গাণিতিক সমস্যা আছে, তোমরা পিএইচ সম্পর্কিত গাণিতিক সমস্যা, সেগুলো তোমরা একটু করে নিতে পারো। আমরা একটা দুটো আমরা করে দিই। সেক্ষেত্রে দেখবে যদি কখনো তোমার ক্ষারকের পিএইচ দেয় বা যদি মৃদু অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে পাবো? আমরা এখানে বলি যে পিএইচ এর যে সমীকরণটা আমি একটু আগে দেখাইছিলাম, সেটি হলো যে pH ইকুয়ালস নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন এর কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। এটি 10 বেস লগারিদম, এখানে দিতে হয় না। এটি মানে লগারিদম আমরা জানি দেয়ার আর 2 টাইপস অফ লগারিদম, ওয়ান ইজ ন্যাচারাল লগারিদম আর দ্যাট ইজ 10 বেস লগারিদম। 10 বেস মানে যার ভিত্তিটা 10 আর যার ভিত্তিটা সেটা হলো বেস লগারিদম, সেটা ন্যাচারাল লগারিদম। আচ্ছা, এখন দেখো আমরা যদি বলি যে তোমার যে কোনো একটি মানে আমরা যদি অ্যাসিড দ্রবণ নেই, যেমন 0.001 মোলার তোমার সালফিউরিক অ্যাসিড দ্রবণের তোমার দ্রবণের কি যদি তোমার পিএইচ ক্যালকুলেশন করো, হ্যাঁ, তো পিএইচ ক্যালকুলেট দ্য পিএইচ অফ এটার পিএইচ কত হবে? তাহলে আমরা পিএইচ ইকুয়ালস, আমরা এখানে পিএইচ এর যাওয়ার আগে আমাদেরকে দেখতে হবে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন। তাহলে সালফিউরিক অ্যাসিড যখন আয়োনাইজ হয়, এখানে এক মোল হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন তৈরি হয়, আর এটি হলো সালফেট আয়ন 1 মোল। তাহলে এটি 2 মোল, যখন এটি 1 মোল হয়, খেয়াল করো, তার মানে এখানে দেখো যদি 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন পাওয়া যায়, তাহলে এর কনসেন্ট্রেশন যদি সি মোল হয়, তাহলে এর কনসেন্ট্রেশন টুয়াইস সি মোল, অর্থাৎ কনসেন্ট্রেশন ডাবল হবে। দ্যাট মিন্স কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন উইল বি দ্য টুয়াইস অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সালফিউরিক অ্যাসিড। সেটি এখন তাহলে আমরা এটি বের করে ফেলতে হবে যে কনসেন্ট্রেশন এটা কত, এখানে কত 0.001, তাহলে আমাদের আসলে কত 0.002 মোলার। দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন। এটা এরপরে তুমি পিএইচ এর সমীকরণে বসাই দিবে, পিএইচ ইজ ইকুয়ালস মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, দেন তুমি এখানে বসাই দাও যে মাইনাস লগারিদম, এটি আমরা লিখতে পারি কি 0.002 এই এর মধ্যে এর যে মান আসবে সেটি হলো তার পিএইচ মান হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে তখন তোমরা এটি আমরা যদি হিসাব করো, তুমি হিসাব করে যেটা আসবে সেটা তোমরা বসাই দেবে। তাহলে এটি হলো পিএইচ। এবার আমরা দেখবো যে যদি সেটি স্ট্রং অ্যাসিড না হয়ে উইক অ্যাসিড হয়, তাহলে তার ক্ষেত্রে যেমন তোমাকে দিল 0.01 মোলার ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই যে 0.0 মোলার ইথানোয়িক অ্যাসিডের যদি পিএইচ বের করতে বলে, তখন তোমাকে যে কাজটা করতে হবে যে পিএইচ তার কে ভ্যালু দেওয়া থাকবে, কে ভ্যালু হলো 1.8 × 10⁻⁻5। এটি যদি দেওয়া থাকে তাহলে তুমি তার কি পিএইচ ক্যালকুলেশন করতে পারবে। তাহলে সেক্ষেত্রে তখন কি হবে, কারণ এই যে ইথানোয়িক অ্যাসিড যখন আয়োনাইজ হয়, আমরা বলছি সে তার একটা ইকুইলিব্রিয়াম অবস্থা তৈরি হয়, অর্থাৎ CH3 সেটা ও আর কি H+ আয়ন তৈরি। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এখানে আমরা জানি এটি হলো C আলফা, এটি C আলফা, এটা ইকুইলিব্রিয়াম স্টেট। হ্যাঁ, তাহলে C আলফা যদি হয় তাহলে আমাদেরকে C বের করতে হবে। C তো এটাই হলো C, আর আলফাটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এখান থেকে তোমার কি বের করতে হবে, তোমাকে
ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বের করে নিতে হবে যদি কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন পেতে হয়। তাহলে আমরা জানি অ্যাকর্ডিং টু অসওয়ার্ডস ল, কে অসওয়ার্ডস ডাইলিউশন ল, দ্যাট মিন্স কে ইজ ইকুয়ালস কি সি আলফা স্কয়ার। এটি আমাদের, তাহলে এক্ষেত্রে আমরা দেখব আলফা স্কয়ার ইজ ইকুয়ালস কি কে বাই সি। দ্যাট মিন্স কে কত 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই সি হলো 0.01। এটি হলো তুমি যে মানটি আসবে সেটি হলো আলফা স্কয়ার। তাহলে আলফা ইজ ইকুয়ালস কি আসবে রুট ওভার এই মানটি, তাহলে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 15, এটা কি 0.01। এই যে মানটি এটি হলো আলফা। এখন এর সাথে যদি তুমি সি কে মাল্টিপ্লাই করে দাও, সো দ্য কনসেন্ট্রেশন অফ কি হাইড্রোজেন আয়ন তুমি এখান থেকে পেয়ে যাবে। দ্যাট মিন্স সি আলফা, তাহলে সি হলো 0.01 আর ইনটু এই মানটি, একবারে আমি এটা লিখতেছি, তোমরা ক্যালকুলেশনের মাধ্যমে এটি করে নিবে। 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 5 আর ডিভাইডেড বাই এটা কি 0.01। এটি যে মান আসবে সেটি তখন তুমি পিএইচ এর সমীকরণে বসাতে হবে। তাহলে পিএইচ ইজ ইকুয়ালস কি মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এই মানটি বসাই দিলে তুমি এখানে তার রেজাল্টটি পেয়ে যাবে। এরপর আমরা দেখব একটি বেইজের যদি তোমার পিএইচ বের করতে বলে তখন তুমি সেটা কি বের করবে। যেমন তোমাকে দিল 0.01 মোলার কি সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি পিএইচ বের করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আগে পিওএইচ বের করতে হবে। হ্যাঁ, পিওএইচ বের করতে। আমরা একটা জিনিস দেখাই নাই, সেটি হলো আমরা যখন এখানে লিখেছিলাম যে কে এ ইজ ইকুয়ালস আমরা পেয়েছিলাম কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইনটু দ্য কনসেন্ট্রেশন অফ কি হাইড্রোক্সিল আয়ন। হ্যাঁ, এটি এখন তুমি এখানে এটিতেও করতে পারো, অথবা তুমি ডিরেক্টলি তুমি এটা বের করেও করতে পারো। এখানে আমরা একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হলো যদি আমরা উভয় দিকে লগ নিই, লগ কে, তাহলে এটা কি আসবে লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন কি প্লাস লগ কি, এটা দেখো এটি কত আসবে লগ কনসেন্ট্রেশন অফ তোমার ওএইচ মাইনাস এটি। তাহলে এখন দেখো যদি এটা প্লাস দিয়ে আমরা করলাম, তাহলে এখানে দেখো এই আমরা যদি এখানে মাইনাস দিয়ে দিই তাহলে মাইনাস লগ কে, এটা হলো মাইনাস লগ এইচ প্লাস, হ্যাঁ, আর এটা হলো প্লাস, আমরা যদি এখানে একটু ব্র্যাকেট দিয়ে রাখি মাইনাস লগ, হ্যাঁ, অথবা ডাইরেক্টলি এখানে মাইনাস লগ কি মাইনাস লগ ওএইচ মাইনাস এটি যদি করো এটি, তাহলে কি আসলে এইটিকে বলা হয় পিকে, আর এটি হলো পিএইচ আর এটি হলো পিওএইচ। এই পিকে এর মান হলো দেখো আমরা তাহলে এখানে যদি এটা বের করি তাহলে পিকে কিন্তু 14। পিকে 14 কেন, এখানে দেখো তাহলে পিকে এ ইজ ইকুয়ালস কি এটাই হলো মাইনাস লগারিদম অফ কি কে, দ্যাট মিন্স মাইনাস লগারিদম অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14, দ্যাট মিন্স মাইনাস মাইনাস 14 আর এটা হলো লগ 10, তাহলে কি আসবে এটি 14 ইন্টু 1 14, দ্যাট মিন্স পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল 40। এই মানটি তোমাদের মনে রাখতে হবে। অথবা আমরা এটি আলাদা এইভাবে বের না করে আমরা আলাদা আলাদাও বের করতে পারি। যেমন তোমরা জানো যে আমরা একটু বের করে দেখাইছিলাম কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন কি 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো এটা আমরা যদি মাইনাস লগারিদম করি মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এটা কি মাইনাস লগারিদম অফ 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে দিস ইজ দ্য পিএইচ আর এটা হলো 7। তো ঠিক একইভাবে আবার পিওএইচটাও আমরা বের করতে পারি, সেটা কি কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, এটি 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা আমরা দেখাইছিলাম। তাহলে সেক্ষেত্রে দেখো মাইনাস লগারিদম অফ কি কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, তাহলে সেটি কি হবে কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, এটা কি মাইনাস লগারিদম অফ 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে এটি হলো পিওএইচ। তাহলে সেটি আসবে কি পিওএইচ। এটি লেখার একটা স্টাইল আছে, সেটি তোমরা একটু দেখে নিবে যে এই যে পি লিখলাম, এই পি এর হ্যাঁ এইখান থেকে তার এটা বড় হাতের ওএইচ, এটা হলো পিওএইচ। হ্যাঁ, এটি হলো তাহলে কত আসলো, এটা 7 আসলো। তাহলে পিএইচ কোথায় দেন তখন পিএইচ প্লাস কি
POH ইকুয়াল কি 7 প্লাস 7 ইকুয়াল কি 40। তাহলে এটা আমরা জানলাম এখান থেকে, অর্থাৎ 40। তাহলে আমরা যদি প্রথমে POH বের করে ফেলি, সেইখান থেকে আমরা এখানে এই সমীকরণে যদি আমরা বসাই দিই তাহলে PH পেয়ে যাবো। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দেখবো এটি আয়নিত হয়ে সোডিয়াম আয়ন হলো হাইড্রোক্সাইড আয়ন হলো। তাহলে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন ইকুয়াল টু দ্য কনসেন্ট্রেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ 1 মোল, এটা 1 মোল হলে এটা আমরা 1 মোল পাচ্ছি। দ্যাট মিন্স অর্থাৎ এর যে কনসেন্ট্রেশন হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন সেম। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো কি দেখো, তাহলে অর্থাৎ POH আমরা বের করে ফেলি মাইনাস লগারিদম অফ কি কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড। তাহলে সেটাই হলো মাইনাস লগারিদম অফ কি 0.0। এটি যদি করো 10 টু দি পাওয়ার -2 আসবে। তাহলে POH আমরা পেয়ে গেলাম 2, অতএব POH প্লাস PH ইজ ইকুয়ালস টু 14। তাহলে এটি হলো 2 প্লাস PH ইকুয়াল 14। তাহলে PH ইজ ইকুয়ালস 14 মাইনাস 2, দ্যাট মিন্স 12। এটি আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে কোনো বেইজেরও বা কোনো ক্ষারকেরও PH এর মান বের করতে পারবো। এই ছিল PH এর আলোচনা। এরপরে আমরা আসবো বাফার সলিউশনটা। বাফার সলিউশন তোমরা নিচের ক্লাসে পড়েছো, তারপর আমি একটু ডিসকাস করছি। সেটা হলো যে দ্রবণে সামান্যতম পরিমাণ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারক যোগ করলে তার এর পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, সেটিকে বলা হয় বাফার দ্রবণ। যেমন আমাদের রক্ত একটি বাফার দ্রবণ। তোমরা জানো আমাদের রক্তের পিএইচ 7.4। এর মধ্যে যদি আমরা ইনজেকশনের মানে যত ইনজেকশন করবো সবগুলো অ্যাসিডিক। এই যে অ্যাসিডিক ইনজেকশন আমাদের বডিতে দেওয়া হচ্ছে, তাহলে আমাদের ব্লাডে কোনো পরিবর্তন হচ্ছে না কেন? সেটি হলো আমাদের এই যে রক্ত বা ব্লাড, সেটি হলো তোমার স্বয়ংক্রিয়ভাবে সেটি একটি কি বাফার দ্রবণ হিসেবে কাজ করে। অর্থাৎ সেখানে তীব্র পরিমাণ অ্যাসিড বা যদি তোমার সামান্য পরিমাণে যোগ করা হয় তাহলে তার পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এটা ইন্টারনালি সেটা পিএইচটা তোমার পিএইচ পরিবর্তন হয় না, ওই অ্যাসিডটা ইন্টারনালি নিউট্রালাইজ হয়ে যায়। তাহলে আমরা দেখব এই যে বাফার দ্রবণ বা বাফার সলিউশন কাকে বলে আমরা যেটা জানি সেটা হলো যে দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড এবং ক্ষার যোগ করলে সেই দ্রবণে পিএইচ এর মানে তেমন পরিবর্তন হয় না, সেটিকে বলা হয় বাফার দ্রবণ। বাফার দ্রবণ তোমার সাধারণত দুই প্রকার। সেটি একটিকে বলা হয় অম্লীয় বাফার, অ্যাসিডিক বাফার। একটি হলো অ্যাসিডিক বাফার সলিউশন, আর একটি হলো তোমার বেসিক বাফার সলিউশন। বেসিক বাফার সলিউশন। তাহলে আমরা প্রথমে আসি অ্যাসিডিক বাফার সলিউশন। অ্যাসিডিক বাফার সলিউশন। তাহলে অ্যাসিডিক বাফার সলিউশন কি? সেটি হলো মিক্সচার অফ এ weak acid and the salts of this weak acid with a strong base. It is the act as acidic বাফার। আবার বলছি একটি মিক্সচার, এখানে দেখো মিক্সচার অফ এ উইক অ্যাসিড, আমরা একটা উইক অ্যাসিড নেব, উইক অ্যাসিড সলিউশন প্লাস salts of this weak acid, salts of this weak acid with a strong base. This is the acidic buffer solution. তাহলে আমরা একটু লিখে নিব উইক অ্যাসিড, যেমন আমরা একটা লিখতে পারি যেমন CH3COOH, এটা একটা ইথানোয়িক অ্যাসিড এবং একটি স্ট্রং বেজের সাথে একটি যদি আমরা সল্ট নিই তাহলে CH3COONA, সোডিয়াম সল্টস অফ ইথানোয়িক। ইট অ্যাক্ট এজ কি অ্যাসিডিক বাফার সলিউশন। আবার তোমরা এইটাও নিতে পারো, যেমন মনে করো হাইড্রোজেন সায়ানাইড, হ্যাঁ, এটি একটি উইক অ্যাসিড, আর একটি সোডিয়াম সায়ানাইড একটি উইক বেস। সোডিয়াম সায়ানাইড এটা হলো সল্টস অফ দিস, এটি খেয়াল করো সল্টস অফ দিস অ্যাসিড উইথ এ স্ট্রং বেস, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে এই সল্টটা প্রোডাকশন করে। সেটি এই মিক্সচারটাকে বলা হচ্ছে, এই মিক্সচারটা একটা অ্যাসিডিক বাফার সলিউশন। আবার আমাদের রক্তের যে বাফার সেটি হলো যে কার্বনিক অ্যাসিড আর হলো সোডিয়াম বাইকার্বনেট, এইটি হলো তোমার ব্লাড, আমাদের
বাইকার্বনেট বাফার, এটিকে বলা হয় বাইকার্বনেট বাফার এটি। তাহলে এখানে দেখলাম যে একটি উইক অ্যাসিড and the mixture of a weak acid and salts of this weak acid with a strong base act as acidic buffer solution। এটি আমরা একটু দেখাই, বাফার অ্যাকশনটা একটু দেখে নিই, তাহলে সেটি কিভাবে একটি তোমার আমরা যদি এখানে এই খুব অল্প পরিমাণে তীব্র মানে অ্যাসিড অথবা বেস যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আর তোমার কি হয় না, পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। আমরা একটু দেখব, আমরা একটু জেনে নিই বেসিক বাফার সলিউশনটা কি। বেসিক বাফার সলিউশন ঠিক একইভাবে বেসিক বাফার সলিউশন হলো তোমার একটা উইক বেস মিক্সচার অফ এ উইক বেস উইথ দা, এখানে দেখো সল্টস salts of this weak base with a strong acid। এটি হলো তোমার বেসিক বাফার সলিউশন। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে নিই, সেটি একটা এক্সাম্পল দিলাম। যেমন মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি উইক বেস, আর একটি স্ট্রং অ্যাসিড যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তাহলে তার সল্টটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হলো তোমার বেসিক বাফার সলিউশন। এবার আমরা আসবো যে বাফার অ্যাকশন কিভাবে সে সামান্যতম পরিমাণে অ্যাসিড এবং ক্ষার যুক্ত করলে বাফার কিভাবে ওই সলিউশনের পিএইচ কে নিয়ন্ত্রিত রাখে, অর্থাৎ পিএইচ এর মান বাড়ে না অথবা কমে না, সেটা আমরা একটু দেখবো। বাফার অ্যাকশন আমরা যদি দেখি, যেমন মনে করো আমরা নিলাম একটা অ্যাসিডিক বাফার ইথানোয়িক অ্যাসিড, আর হলো এটি আমরা নিলাম সেখানে সোডিয়াম ইথানয়েট। তাহলে যদি সামান্য পরিমাণে এখানে আমরা জানি এই যে সলিউশন এটি একটি উইক ইলেকট্রোলাইট আর এটি একটি স্ট্রং ইলেকট্রোলাইট, এটি স্ট্রং ইলেকট্রোলাইট আর এটি উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট মিন্স কি, এখানে এটা লেস ডিসোসিয়েশন, এখানে হলো তোমার লার্জলি ডিসোসিয়েশন, এখানে কি লেস ডিসোসিয়েশন। তার মানে এখানে দেখো CH3 COO এই দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকবে, CH3 COO আর কি Na+। আর উইক অ্যাসিড যেটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকবে না, সে একটা রিভার্সিবল প্রসেস তৈরি করবে এবং খুব কম পরিমাণে সে আয়নিত হবে। এখন এই সলিউশনের মধ্যে যদি আমরা কিছু পরিমাণে যদি আমরা অ্যাসিড যোগ করি, তাহলে সেই অ্যাসিড যদি স্ট্রং অ্যাসিড যোগ করি, যেমন মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সে সলিউশনে গিয়ে সে তোমার এই হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন দিবে। তাহলে এই হাইড্রোজেন আয়ন এক্সেস যে হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়নটা কি করবে দেখো এর সাথে যুক্ত হবে। এখানে দেখো যদি এক্সেস হাইড্রোজেন আয়ন এখানে যুক্ত হয়, দ্যাট মিন্স কি এই যে এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন সেখানে বেড়ে গেল। তাহলে ইকুইলিব্রিয়াম স্টেটে যদি একটা ইকুইলিব্রিয়াম প্রসেসে যদি তোমার কি হয়, প্রোডাক্টের যদি কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়, তাহলে সেটি কি ইকুইলিব্রিয়াম শিফট করবে কি রাইট টু লেফট, অর্থাৎ ইকুইলিব্রিয়াম রাইট টু লেফট, অর্থাৎ এই যে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন এখান থেকে আসলো, অ্যাসিড থেকে আসলো, সে হাইড্রোজেন আয়ন এই ইথানোয়িক আয়নের সাথে যুক্ত হয়ে পুনরায় ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে, ফলে পিএইচ এর তেমন কোনো পরিবর্তন হবে না। এটি এখানে দেখো যে অতিরিক্ত যে এক্সেস যে হাইড্রোজেন আয়ন সেখান থেকে আসলো, এক্সেস হাইড্রোজেন আয়ন এখান থেকে সে লিবারেট করবে, সেই এক্সেস মানে কনসেন্ট্রেশন এখানে বেড়ে গেল। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে কি হবে, এই কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন যেটা আসবে সেটি হলো ইথানোয়েট আয়নের সাথে মানে যুক্ত হয়ে অআয়নাইজ মানে কি অআয়নিত অর্থাৎ আনআয়নাইজড ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। আনআয়নাইজ থাকলে তখন সে কি হবে, তার পিএইচ এর তেমন আর কোনো পরিবর্তন হবে না। আবার যদি কিছু পরিমাণে স্ট্রং বেস যুক্ত করো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করো, তাহলে সে কি করবে সোডিয়াম আয়ন আর কি হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এই যে সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্সাইড আয়ন সেটি গিয়ে কি করবে, এটি এই হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে
হাইড্রোজেন আয়ন আর কি এই এই হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে সে পানির অণু তৈরি করবে। এই যে পানিও একটি তাহলে কি একটি নিউট্রাল দ্রবণ, সে তাহলে তার আবার পিএইচ 7, তার পিএইচ এর পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো যে কিছু পরিমাণে হাইড্রোজেন আয়ন এখান থেকে কমে যায়। তাহলে যদি এখান থেকে কমে যায় তাহলে এখানে তো আমার কি আছে, কি আনআয়নাইজড ইথানোয়িক অ্যাসিড আছে, সেটা তাকে যেটুকু এখান থেকে চলে যাবে পানির অণু গঠন করতে, সেটা আবার সে সরবরাহ করে দিবে। ফলে অর্থাৎ দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এটি ছিল তোমার অ্যাসিডিক বাফার সলিউশনের বাফার অ্যাকশন। নাও আমরা একটি বেসিক বাফার সলিউশন, একইভাবে বেসিক বাফার সলিউশনের আমরা একটু বিশ্লেষণ করব, সেটি দেখো। যেমন তোমার যদি বেসিক বাফার সলিউশন হিসেবে আমরা নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে দেখো এই যে এখানে এটি হলো উইক ইলেকট্রোলাইট, এটি উইক ইলেকট্রোলাইট, অর্থাৎ এটি কম পরিমাণে আয়নিত হবে, আর এটি স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট মানে সে সম্পূর্ণরূপে আয়নিত হবে। তাহলে আমরা দিতে পারি যে এটি সম্পূর্ণরূপে আয়নিত হয় অ্যামোনিয়াম আয়ন, এটি একমুখী তীর চিহ্ন দিলাম। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটি একটি রিভার্সিবল প্রসেস তৈরি করবে, কারণ এটি খুব কম পরিমাণে আয়নিত হবে, আয়নিত হাইড্রোজেন আয়ন নাইট্রোজেন আয়ন তৈরি করবে। এখন যদি আমরা স্ট্রং অ্যাসিড যুক্ত করি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে সে হাইড্রোজেন আয়ন আর কি ক্লোরাইড আয়ন দেবে। এবার দেখো এই হাইড্রোজেন আয়ন এই যে এই হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে সে কি করবে, নিউট্রাল পানির অণু তৈরি করে দেবে। এটা এক্সেস যেটা আসবে, অর্থাৎ এক্সেস হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে নিউট্রাল ওয়াটার মলিকুল তৈরি করে ফেলবে, অর্থাৎ পানি তৈরি করে ফেলবে। ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। যেই হাইড্রোক্সিল আয়ন এখান থেকে কমে যাবে, সেই হাইড্রোক্সিল আয়ন এটা কি করবে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তাকে সরবরাহ করবে, অর্থাৎ দ্রবণটি আগের মতো ঠিক থাকবে, অর্থাৎ সেখানে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। ঠিক একইভাবে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যুক্ত করি, তাহলে সেটি দ্রবণে সোডিয়াম আয়ন আর কি হাইড্রোক্সিল আয়ন দিবে। সে হাইড্রোক্সিল আয়ন এখন তুমি বলতে পারো যে হাইড্রোক্সিল আয়ন এখন কি করবে, সে তো আবার এক্সেস হয়ে যাবে, এক্সেস হাইড্রোক্সিল আয়ন হয়ে গেলো, অর্থাৎ বেশি পরিমাণে হাইড্রোক্সিল আয়ন হয়ে গেলো। তাহলে সেই উৎপাদের গণমাত্রা বৃদ্ধি পেলো, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে গেলো, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে গেলে ইকুইলিব্রিয়াম শিফট করবে রাইট টু লেফট, অর্থাৎ কিছু পরিমাণ হাইড্রোক্সিল আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আনআয়োনাইজড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলবে। আর এটি তো 100% আয়োনাইজডই থাকে। এটি তোমরা আবার বলতে পারো যে এখানে সমায়ন প্রভাবে এটি আরো আয়নের মাত্রা আগের চেয়ে কমে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে কিছু পরিমাণে আমরা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস যদি যুক্ত করি তাহলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। তাহলে আজকে আমরা এটি পর্যন্ত রাখবো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমরা পিএইচ এবং বাফার সলিউশন আমরা স্টাডি করলাম। আগামী দিন আমরা কিছু বাফার সলিউশনের আমরা কিছু ম্যাথ করব, কারণ এখানে একটা সমীকরণ আছে অ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ, সেটি আমরা প্রতিপাদন করব। আর আছে একটু বাকি, সেটি হলো যে তোমার অ্যাসিড বেস টাইট্রেশন কিছু কাজ, সেটি আমরা আগামী লেকচারে আমরা সেটি আলোচনা করে এই লেকচারটি আমরা এই অধ্যায়টি শেষ করব। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকবে।